আজকের পর্ব শুরুতেই আমরা দুটো লাইন বলবো আপনাদের সবার জন্য। দুটো লাইন মন দিয়ে শুনবেন, তারপর আমরা আমাদের পর্ব আজকে এগিয়ে নিয়ে যাব। কি লাইন? মন দিয়ে শুনুন। এক ছিল শেখ শাহজাহান যে মহিলাদের পিঠে বানাতে ডাকতো। তারপর আর এক শাহেনশাহ যে শিশুদের পিঠে বিদ্যুতের শক দেয়। দুটো লাইন শুনলেন তো? তাহলে এই দুটো লাইন কে লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে? যারা আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে ভীষণ চর্চা করেন তারা নিশ্চয়ই বুঝেছেন। শুধু এই দুটো লাইন প্রথমেই কেন বললাম, কারণ আমাদের আজকের পর্বে যে এই দুটো লাইন লিখেছিল এবং আপনাদের প্রচুর মানুষ এই দুটো লাইন রিয়াকশন দিয়েছিলেন, সেই আমাদের আজকের নীতি নির্ণয় আর দুর্নীতির আজকের পর্বের অতিথি। আপনারা ট্রাইব ট্রি বাংলায় অনুষ্ঠান দেখেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আর আজকের আমি অন্যান্য পর্বেও বলেছি, আজকেও আরো একবার বলবো যে এইবার তো কোনোবার নয়, এবার নয় নেভার। 2026 বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, সব থেকে বড় সুযোগ। এই তৃণমূলকে আর মনে হয় ভবিষ্যতে পাওয়া যাবে না। এত দুর্নীতি এবং এত প্রবল চাপে শাসক দল। দেখুন আমার হাতে যে কাগজ আছে, অনেক অনেক লাইন এবং অনেক পয়েন্টস লেখা আছে, যেগুলো কিন্তু আজকে আমাদের অতিথি যিনি আছেন তার থেকে আমরা জানবো এবং আপনাদের জানাবো। আপনাদের অনেক মনের কোয়েশ্চেন যারা আপনারা করেন, লেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজে, আমরা আশা করব আপনারা কিন্তু আজকের পর্বের পর থেকে সেগুলো মোটামুটি আমরা চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদের উত্তর দেওয়ার। আমাদের আজকের অতিথি আপনাদের খুব পরিচিত বিজেপি নেত্রী এবং মুখপাত্র কেয়া ঘোষ আমার বাদিকে বসে আছেন। কেয়াদি, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতি ট্রাইব ট্রি বাংলা স্টুডিও আপনি প্রথমবার এলেন, আপনাকে স্বাগত। এবং নীতি নির্ণয় আর দুর্নীতি নিয়ে আমরা অনুষ্ঠান প্রায় 80টা এপিসোড আমাদের হয়ে গেছে এবং বিভিন্ন মানুষজন এসছেন, বিভিন্ন পেশার মানুষজন এসছেন, বিজেপি থেকে শুরু করে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে। তো এই এতগুলো পয়েন্ট আছে এবং মানুষদের অনেক প্রশ্ন আছে যা আপনাকে ক্লারিফাই করতে হবে, মানুষজন জানতে চাইবেন। প্রথমে আপনি যে দুটো লাইন লিখেছিলেন শাহজাহানকে নিয়ে, শেখ শাহজাহানকে নিয়ে, একটু যদি ব্যাখ্যা করেন, তারপর আমি অন্যান্য পয়েন্টে যাব। দেখুন, সবার আগে আমি শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার নীতি নির্ণয় অনুষ্ঠানকে। খুব ভালো হয়েছে, আমি বেশ কয়েকটা এপিসোড দেখেছি। এবারে চলে আসে আপনি যে প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে যে শেখ শাহজাহান সে মহিলাদের পিঠে বানাতে ডাকতো, আর শেখ শাহেনশাহ সে বাচ্চাদের পিঠে বিদ্যুতের শক দেয়। একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখে আমার মনে হয় রাজ্যের মানুষ শিউরে উঠেছিল। একটা ছোট বাচ্চা, তাকে উল্টো করে টাঙিয়ে পিঠে বিদ্যুতের শক দেওয়া হচ্ছে। প্রথম কথা শিশু শ্রম, দ্বিতীয় কথা এই রাজ্যে বাচ্চাদের, নাবালক এবং নাবালিকাদের যে দুর্গতি। কোথায় গেল মামাটি মানুষের সরকার? কোথায় গেল শান্তনু এখানকার পুলিশ প্রশাসন? তাদের কি শুধুমাত্র কাজ ওই অনুব্রতর কাছে গাল খেয়ে টেবিলের তলায় ঢুকে, টেবিলের তলা দিয়ে দোকানের মধ্যে ঢুকে শাটার ফেলে দিতে, এটাই তাদের কাজ হয়েছে? নাকি কোনো এক নায়িকা কাম বিধায়িকা তার মাথায় ছাতা ধরো করতে, এটা কি এখন পুলিশের কাজ? আমি জানতে চাই। আপনাদের নাকের ডগায় এইরকম ঘটনা ঘটছে এবং এটা খুব মানে বিচ্ছিন্ন ঘটনা নয়। কোথায় আপনারা পুলিশ প্রশাসন, আপনারা চুপ কেন? কেন এই ঘটনার পরেও শিশু সুরক্ষা কমিশন, একটা অদ্ভুত একটা মানে কি বলবো, একটা বডি আছে, বস্তু আমি বলতে চাইছিলাম আসলে। তারা হচ্ছেন, তাদের এমনিতে দেখতে পাবেন না, তাদের দেখতে পাবেন পাগলু স্টেজে দেখতে পাবেন, তাদের দেখতে পাবেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটেন তাদের সঙ্গে হনহন করে হাঁটতে, ছবি তুলতে দেখতে পাবেন। অথচ এই রাজ্যে যখন কোনো শিশু পাচারের ঘটনা, অভিযোগ জমা পড়ে বা কোনো শিশুর ওপর এরকম অমানবিক অত্যাচার হয়, তারা যেতে পারেন না, কারণ ফোন আসে না, তাদের কাছে গ্রিন সিগন্যাল আসে না। গ্রিন পতাকা না দেখালে তো যেতে পারবেন না। সেই কারণে দাঁড়িয়ে এই শিশু সুরক্ষা কমিশন তারা চিঠি দিয়েছেন, লিখেছেন, করছি দেখছি করে ক্ষান্ত। তো সেই কারণে খুব মনের একটা যন্ত্রণা থেকে, দেখুন আমি রাজনীতির এক ছাত্রী, কিন্তু তার মানে পরেও তো আমি একটা মা, আমি একজন নারী। তো সেই না মানে আমার মায়ের সত্তা থেকে, একজন নারীর সত্তা থেকে একটা বাচ্চার উপর এরকম অত্যাচার কি করে চুপ করে থাকি বলুন? একদমই তাই,
একদম তাই। ইয়াদি পরবর্তী প্রশ্ন যেটা আসবো, এতগুলো পয়েন্ট আপনাকে আজ ক্লারিফাই করতে হবে যে পয়েন্ট সব আমাদের উত্তর আমাদের আমাদের এই অনুষ্ঠানে কি আদি এসএসসি যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে আছেন তাদের মধ্যে থেকে দুজন এসেছিলেন এবং তাদের মধ্যে একজন মহিলা শিক্ষিকা ছিলেন। তিনি আমাদের পর্বে আপনি বোধহয় সেই পর্ব দেখেওছেন, সেই পর্বে তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন। তিনি বলছেন, আমি যখন চাকরি পেয়েছিলাম তখন আমার বাচ্চাটা ছোট ছিল, আজকে 10 বছর বয়স হলো। তাহলে আজকে আমাকে আমার বাচ্চা, আমার আমার যারা নেবার্স, আমার স্টুডেন্টস যারা স্কুলে, তাদের প্রত্যেককে পরিচয় দিতে হবে আমি যোগ্য না অযোগ্য। আজকে 31শে ডিসেম্বরের পর আমাদের তো মৃত্যুদণ্ড বলা যায়। ঠিক। এই নিয়ে রিয়াকশন নেওয়া প্রথম। দ্বিতীয়, আপনি সিঁদুর পরে বসে আছেন, অপারেশন সিন্দুর। এখানে রাজ্য সরকারের শাসক দলের নেতা নেত্রীরা বলছেন প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে আসছেন। বলুন। সিঁদুরটা দিয়ে শুরু করি। তৃণমূল আসলে সবকিছু বেচে দিচ্ছে, তো সবকিছু ব্যবসা তাদের কাছে। তাদের কাছে শিক্ষা ব্যবসা, স্বাস্থ্য ব্যবসা, 100 দিনের টাকা ব্যবসা, শৌচাগার ব্যবসা, রাস্তা ব্যবসা, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি সেটাও পরের দিনের পোদ্দারি করে বেচে দিচ্ছে, ব্যবসা। মানুষের যে মানে চোখের জল সেটাও ব্যবসা এদের কাছে। সেই কারণে তৃণমূল বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু তাদের কাছে ব্যবসা। আমি এখানে একটা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ফিরবেন জিজ্ঞাসা করুন না যে, যখন ফিরেছেন খুব ভালো কথা, জিজ্ঞাসা করুন এবার যে আমাকে একটা জিনিস বলো, যে এই যে তুমি গেছিলে বিদেশের মাটিতে, সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে কি বুঝলে? যে সেখানে সিঁদুর নিয়ে, সিঁদুরের সাফল্যে, যেখানে সারা দেশ, সারা বিশ্ব, মানে ওই পাকিস্তান, তুর্কি আর আজারবাইজান মতন দু একটা দেশ ছাড়া সারা বিশ্ব যেখানে আমাদের বাহবা দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মানে নিম্ন এবং নিকৃষ্ট রাজনীতির জন্য ভোটে জিততে হবে বলে অপারেশন সিঁদুরকেও পর্যন্ত অপমান করছেন। আমি ব্যক্তিগত অপমানটাতে আমি যাচ্ছি না, কারণ উনি ওই যে স্তরে নামতে পারেন, আমি তো নামবো না। আমি জিজ্ঞাসা করব না আপনাদের স্টুডিওয়ে কে রঞ্জিত ঘোষ, আমি জিজ্ঞাসা করব না কেন দীপক ঘোষের বই নিয়ে লোকজন বারে বারে বলেন, আমি এগুলো জিজ্ঞাসা করব না। তা আমি এইটুকু বলবো যে যেটা দেশের সুরক্ষা, নিরাপত্তা যারা দিচ্ছেন, তাদেরকে এভাবে অপমান না করলেও পারতেন। এবারে চলে আসি শিক্ষা। আমি একটু আগে বললাম শিক্ষা বেঁচে দিয়েছে, মানে ভাবতে পারছেন আপনি শান্তনু, শুধুমাত্র এবং শুধুমাত্র চোরদের সেফ গার্ড করার জন্যে, তাদেরকে গার্ড করার জন্যে এই বাকি যারা ছিলেন, আমি ধরে নিচ্ছি ধরুন 15,000, কারণ 6,000 বা 7,000 যেটা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যদি সেই তালিকাটাও মেনে নিতেন যে এরা অযোগ্য, বাকিদের বলি দিয়ে দিলেন, বাকিদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিলেন। এখন বলছেন আমি জানি না, আমি সময় পাইনি। এগুলো নাকি কান্না কাঁদলে হবে নাকি? যখন 2 বছর ধরে মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি এবং সরকারকে যে আপনারা যোগ্য অযোগ্য আলাদা করুন, আপনারা চাল কাঁকড় আলাদা করুন, কেন করেননি? কারণ অযোগ্যদের নাম যদি বেরিয়ে আসতো তাহলে বোঝা যেত শুধুমাত্র পার্থ নন, এরকম পার্থ অনেক ছিল যারা এরকম টাকা নিয়েছে, যারা এইরকম ভাবে সুবিধে পাইয়ে দিয়েছে। তাই এদেরকে সেফগার্ড করার জন্য, এবং আরেকটা বিষয়, টাকাগুলো তো খেয়ে হজম হয়ে গেছে বা তারা বাড়ি ফাড়ি করে সব করে দিয়েছে, টাকাগুলো তো ফেরত দিতে হবে, তারাও তো ছেড়ে দেবে না যারা টাকা দিয়েছে। এক তো তাদের নামগুলো যারা তার নিজের দুষ্টু মিষ্টি ভাইদের বাঁচানোর জন্য, এবং অন্যদিকে যে টাকা যা গেছে তা যাক হয়ে গেছে, সেইটাকে যাতে ওই ওয়ান ওয়ে ট্রাফিকে থাকে ফেরত না দিতে হয়, উনি যারা যোগ্য শিক্ষক, পড়াশোনা দিয়ে নিজেদের মেধার জেরে যারা পাশ করেছেন, তাদেরকে উনি বলি চড়িয়ে দিলেন। তো স্বাভাবিকভাবে আমারও খারাপ লাগছে। একটি ছেলে এসেছিলেন, তার ছোট্ট বাচ্চা বলছে আমি কালকে আমার বাচ্চাকে কি ওষুধ কিনে দেবো জানি না, একজন বলছেন আমার বয়স্ক বাবা অসুস্থ, তার জন্য কি ব্যবস্থা করবেন চিকিৎসার তিনি জানেন না। তো এই যে দায়, এই দায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল এবং সরকার দুজনকে নিতে হবে। অবশ্যই যে প্রথমে আমি যে প্রসঙ্গ আপনাকে জিজ্ঞেস করলাম যে এই তৃণমূলকে কি আর পাওয়া যাবে, মানে এই এত চাপ, আবার ডিএর চাপ আসছে, সুপ্রিম কোর্ট কন্টেম্পট অফ কোর্ট হবে এই জুনেই, কিন্তু
25% দিয়ে দিতে হবে, পারবে দিতে? আমি তো জানি না কিভাবে পারবে, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং আমি শুধু আপনি বলার আগে একটু বলে নিই, যৌথ মঞ্চের যিনি কলকাতার কনভেনার তিনিও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। ভাস্করদা। না, ওনার নাম হচ্ছে অর্জুন সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা ভাস্কর বাবুর সাথে আমরা কথা বলেছিলাম, আচ্ছা। উনি রিপ্রেজেন্ট করেছিলেন, উনি কনভেনার। অর্জুন বাবু বলছেন প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেই অনুষ্ঠানে যদি না দেয়া হয় হুম। নবান্ন অভিযান হবে। বলুন। প্রথম কথা, যদি ওরা নবান্ন অভিযান করেন, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমি একজন কর্মী হিসেবে, রাজ্যের মানুষ হিসেবে বলছি, আমাদের সমর্থন থাকবে সেখানে। ঠিক যেভাবে যখন অভয়ার পরে ভারতীয় জনতা পার্টি বলেছিল আমরা সমর্থন করব ছাত্র সমাজকে, সেই সময় যারা বিরোধিতা করেছিল সেটা না হয় পরের প্রসঙ্গ, নিশ্চয়ই আসবেন সেখানে। কিন্তু আপনি আরেকটা জিনিস মিস করে গেলেন, প্রাইমারির শুনানি বাকি হ্যাঁ, আছে এই আমি জন্য আসতাম সেটা পরে। 32,000 ওই শিক্ষক, এদের তো কিচ্ছু নেই, এদের তো ওএমআর শিটটাও পাওয়া গেছে, সিবিআই বার করেছেন, এদের কিচ্ছু নেই। মানে এই রাজ্যে আপনি ভাবতে পারছেন, প্রাইমারি, এসএসসি, সেকেন্ডারি, সব ক্ষেত্রে মাদ্রাসা, ঠিক। আপনি যে দিকটায় দেখবেন, যে কোনো নিয়োগ, সবকিছু টাকার বিনিময়ে সবকিছু মানে অস্বচ্ছভাবে হয়েছে। একাধটা হতে পারে, একটা ওই যে বলে না ডাল আর ওই ডাল মে কুচ কালা, এখানে পুরো ডালটাই কালো হয়ে গেছে। আপনি এটা ভাবতে পারছেন না যে একটা সরকার যে কোনো নিয়োগ পরীক্ষা নিচ্ছে, সব দুর্নীতিগ্রস্ত, সব মিথ্যে, সব ফেক, আর উনি সবকিছু অন্যকে ফেক, সব বহিরাগত, সবকিছু বলে বেড়ান। আগে নিজের দিকে তাকান, আগে নিজের সত্যতাটা দেখুন, নিজের আয়নাটা দেখুন নিজের সামনে, যে কি কুৎসিত কদর্য অবস্থায় সরকারের। কিন্তু কেয়াদি, এটা অবাক করা জিনিস, ধরুন যেখানে সরকারি কর্মচারীরা তো সরকারের অ্যাসেট হয়, আমি মহিলা ভোট প্রসঙ্গে পরে আসবো, কিন্তু সেইখানেই সরকারি কর্মচারীরা আজ নবান্ন অভিযান করবেন বলছে যদি ডিএ না পাওয়া যায়। ঠিক। চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে আছে। ঠিক। তাহলে কি করে তৃণমূলের নেতা নেত্রী মুখপাত্র, আমি নাম নিয়ে বলছি না কারুর, উইথ ডিউ রেসপেক্ট, তারা ক্লেম করে বলছেন ভারতীয় জনতা পার্টি কলকাতা বাংলায় কোনোদিন আসতে পারবে না, এমনকি তারা একথা বলছেন যে আপনারা প্রার্থী দিতে পারবেন না কেয়াদি। দেখুন আমি না আসলে শান্তনু ভাই, আমি টিয়া পাখি নিয়ে বসি না। যারা যারা টিয়া পাখি নিয়ে বসে ভবিষ্যৎ বলেন, তাদের কথা আমি বলতে পারবো না। খালি এটুকু বলতে পারি, তো 2014 পরে 2019 কেউ একজন বলেছিলেন আমি নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মানি না বা প্রধানমন্ত্রী মানি না, ওনার কোমরে দড়ি পরিয়ে বাংলায় নিয়ে আসবে, এসব শুনেছিলাম। যখন নতুন প্রধানমন্ত্রী আসবে তার সঙ্গে দেখা করব, সে গুড়ে বালি হয়ে গেল। আবার 24-এর আগে এরা সব কী সব ইন্ডিপিন্ডি কী সব করেছিল, তাতেও হলো না। হ্যাঁ, পুরো জল পড়ে গেল। কিন্তু 18 থেকে কমে 12 হলো কেয়াদি। আসছি, কিন্তু তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সে নরেন্দ্র মোদী। অনেকের বুকে ব্যথা হতে পারে, চিনচিন করতে পারে, কিন্তু বুকের ব্যথার তো কোনো, আমার কাছে কোনো, আমি ডাক্তার নই, আমার কাছে কোনো ওষুধ নেই। বুকের ব্যথা হলে যদি জ্বালা হয়, আমি জেলুসিল খাওয়ার জন্য পরামর্শ দেবো যাদের এরকম বুকে জ্বালা টালা ধরছে। ঠিক সেভাবেই হতে পারে আমরা 21-এ ক্ষমতায় আসিনি, কিন্তু 3 থেকে 77, এই যে আপনি যদি পার্সেন্টেজটা দেখুন, যেই জাম্প, 77 থেকে শুধুমাত্র আমাদের 150 পেতে হবে, অর্থাৎ জাস্ট ডাবল হতে হবে। 3 থেকে যদি আমরা 77-এ পৌঁছতে পারি, 77 থেকে ডবল হওয়া, এটা কি খুব বড় ব্যাপার? এটা আমি খুব লজিক্যালি বললাম। এবার আমি চলে আসি মানে রাজনীতির অঙ্কে। এই মুহূর্তে তৃণমূলের যে অবস্থা, একজন অপরজনকে মারছে। আপনি দুলাল সরকারটা দেখেছেন, আপনি এইখানেই দেখুন একটা জয়ন্ত সিং, তার একটা বেআইনি বাড়ি ভাঙতে পুরসভা থরথর করে কাঁপছে, এ নেই ও নেই সে নেই করে করে কাঁপছে। ভাবতে পারছেন? আদালতে কি বলছে আমরা এখন পারছি না, আমাদের এই পারমিশন নেই, এই জিনিস নেই, ওই জিনিস নেই। মানে কি অবস্থা! একটা পাড়ার পাতি মাস্তান, তার ওপরে যে তৃণমূল সরকার আত্মসমর্পণ করে দিচ্ছে। গতকালে আবার দেখলাম আমরা কামারহাটিতে, ওই নাইম আনসারি, তার বাড়িতে খুব সুন্দর মণিমুক্ত সাজানো ছিল, 1 শটার 2 শটার কি কি সব বলে আপনাদের সংবাদ মাধ্যমের ভাষায়, সেগুলো সব সাজানো ছিল। এটাকে তার পৃষ্ঠপোষক হচ্ছে বিধায়ক নির্মল ঘোষ, ওই সম্ভবত 4 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তার ছত্র ছায়া পেয়ে বড় মানে এই জায়েন্টের মতন জায়েন্ট হয়েছে। তো এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। এদের মানে মানে কি বলবো, সম্পর্কে বা এদের বলে বলিয়ান হয়ে তৃণমূল এই কথাগুলো বলছে। এবং সবার উপরে রয়েছে প্রাতঃস্মরণীয় অনুব্রত মণ্ডল, যিনি কিনা চড়াম চড়াম গুড় বাতাসা মোড়ে মোড়ে উন্নয়ন পুরনো হয়ে গেছে, পুলিশকে ধমকি দিচ্ছেন এবং তারপরে কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের ক্ষমতা হচ্ছে না।
এদের বলে বলিয়ান হয়ে তৃণমূল ভাবছে জয় পাবে। কিন্তু বামেরাও এই জিনিস ভেবেছিল, আপনার মনে আছে যখন ওই বুদ্ধবাবু সেই বিখ্যাত উক্তি ও আমরা ওরা করেছিলেন, হ্যাঁ, তার পরের বছর, এটা 2006 ছিল, 2011তেই পুরোপুরি পালা বদল হয়েছিল। ঠিক এভাবেই পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানেই, প্রথম কথা, আমার সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের শিক্ষা নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যর কি অবস্থা আমরা আরজি করে দেখেছি, এত দুর্নীতি। আমাদের মহিলা নিরাপত্তা, সেটা তো পরে নিশ্চয়ই বলবো, নেই। শিশুদের নিরাপত্তা, সার্বিক উন্নয়ন, মেলা খেলা মোচ্চব আছে, কিন্তু শিল্প নেই। আমার ভালো লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী যখন যেরকম কি সুন্দর উনি দুর্গাপুজোর ফিতে কাটেন, উনি কয়েকটা কারখানার ফিতে কেটে দেখাতেন, আমার খুব ভালো লাগতো। আমরাও মানুষকে বলতে পারতাম আমাদের উনি এটা বঞ্চিত কেন করে রেখেছেন। আমরা বলতে পারতাম বাইরের লোকেদের, দেখো বাংলাতেও শিল্প হচ্ছে, কিন্তু ওখানে শিল্প আছে, সেই শিল্পের নাম হচ্ছে বোমা শিল্প, সেই শিল্পের নাম হচ্ছে চপ শিল্প, ঢপ শিল্প, মোমো শিল্প, কচুরি শিল্প, কাশফুলের বালির শিল্প। এই শিল্প নিয়ে আমরা তো আর যাই হোক মানুষের কাছে বলতে পারবো না, এটা আমাদের কাছে লজ্জা। তাই মানুষ যে রাজ্যে, আপনি দেখুন পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি, আমার পাশের রাজ্য আসাম, উড়িষ্যায় আপনি দেখুন এই যে শিল্প সম্মেলন হয়ে শিল্প এসছে, ওই প্রতি বছর আমাদের করের টাকার কোটি কোটি টাকা খরচ করে ওই, আবার সরি টু ইউজ এই ওয়ার্ডটা, ঢপের চপ, এটা হচ্ছে না, শিল্প এসেছে। তো এই কারণেই মানুষ এই রাজ্যে নিজেদের যারা পরিযায়ী শ্রমিক, নিজেদের বাড়ির ছেলেকে নিজের বাড়িতে ফেরাতে, এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে বিদেশে স্বদেশে যেখানে হোক পড়তে না যায়, এখানে যাদের কাছে কাজ পাওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে নর্মাল চয়েস, ন্যাচারাল চয়েস। ওকে, সেক্ষেত্রে দেখতে গেলে একটু অন্য প্রসঙ্গে আসি। নির্বাচনের লড়ার ক্ষেত্রে কেয়া ঘোষ কি প্রার্থী হবেন? এটা দলের উপরে, এগুলো নিয়ে না, মানে এখন প্রথম কথা অনেক দেরি আছে। আমি দলের একজন সৈনিক, দল আমাকে যা দায়িত্ব দেবে, যা দায়িত্ব দিয়েছে, আপনি আমাকে না, আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করুন, বিজেপি যা দায়িত্ব দেবে সেটাই করব। আমাদের একটাই লক্ষ্য, বিজেপির প্রতীকে যেই দাঁড়াবেন তিনি আমার প্রার্থী, এবং একটাই লক্ষ্য, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গের মানুষদের বাঁচার একটা মানে কি বলবো, একটা পরিবেশ তৈরি করে দেওয়া। এবং সেই সঙ্গে আমি আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, এই রাজ্যে আমরা তো শিক্ষায় বললাম, স্বাস্থ্য বললাম, আমরা চাকরি বললাম, শিল্প বললাম, এটা বললাম না, সেটা যে প্রাণ, সবার ওপরে তো নিজেদের বাঁচাটা, তাই না? যদি নাই বাঁচি তাহলে কি করে থাকবো? মুর্শিদাবাদ দেখে বাংলার মানুষ যদি শিক্ষা না নেন যে মুর্শিদাবাদে কিভাবে বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙা চোরা ভাঙচুর করা হয়েছে, যদি শিক্ষা না নেন তাহলে কিন্তু কাল মুর্শিদাবাদ হয়েছে, আজকে আপনার বাড়ি হতে পারে। আপনি মোথাবাড়ির কথা বললেন, আমি বলবো বাদুড়িয়া, আমি বলবো কালিয়াচক, আমি বলবো কালিয়াগঞ্জ, আমি বলবো সন্দেশখালী, আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। আমার মানে একটা আরটিআই করে জানা গেছিল 2021 জানুয়ারি থেকে 2022 জুন, 18 মাসে এই রাজ্যে 65টা দাঙ্গার ঘটনা ঘটেছে। আপনি খাতায় কলমে দেখবেন, সেটা শূন্য। বেশ, মহিলা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের সব সময় আমরা দেখে এসেছি খুব একটা বড় অ্যাসেট বলা যায়। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, জননেত্রী এবং তার অ্যাকসেপ্টেন্সের দিক থেকে দেখতে গেলে সব মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট থাকে। ঠিক তার পাশে এখন অপারেশন সিন্দুর। আপনি একজন হিন্দু মহিলা, একদিকে যদি অপারেশন সিন্দুর রাখি, অন্যদিকে যদি লক্ষ্মীর ভান্ডার রাখি, কিভাবে দেখবেন? দুটোই পুরো আলাদা জিনিস। অপারেশন সিঁদুর হচ্ছে যে মহিলাদের সম্ভ্রম, তাদের ভবিষ্যৎ, তাদের জীবনটা কেড়ে নেওয়া হয়েছিল, ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটাকে ফিরিয়ে দেওয়া তাদের সম্ভ্রম। দেখুন, তাদের স্বামী চলে গেছে, সেটা ফেরানো যাবে না, কোনো আর্থিক আপনার কি বলবো কনসোলেশন বা কম্পেনসেশন সম্ভব নয়, কিন্তু সম্ভব হচ্ছে কোথাও একটা তাদের যে ব্যথায় হালকা হলেও একটা মলম লাগানো। সেটা দেশের সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করেছেন, এটা আমাদের গর্ব। অপারেশন সিঁদুরটা আমরা আজকে ঘুমোতে পারছি কারণ আমি জানি অতন্দ্র প্রহরীর মতন বিএসএফ এবং সেনাবাহিনী আমাদের পাহারায় রয়েছে, আমাদের পাশেই বাংলাদেশ। আপনারা দেখুন বাংলাদেশের কি অবস্থা, আর অন্যদিকে পাকিস্তান, ওরকম সুদর্শন চক্র থেকে শুরু করে যেভাবে আমাদের ডিফেন্স সিস্টেম আমরা যা দেখেছি অভূতপূর্ব। সেটা একদিকে মহিলাদের সম্ভ্রম,
আর আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আমি ট্রাইব টিভির মাধ্যমে আমার গ্রামের মা বোনদের জন্য বলবো, এই 1,000 টাকা আপনাদের কাছে হাতে পাচ্ছেন, পরবর্তীকালে ভোটের আগে হয়তো বাড়াবেন আপনাদের দিদি, কিন্তু ঘুরপথে ওই 28 টাকার পাউচ দিয়ে আপনার স্বামীর কাছ থেকে কত টাকা কেড়ে নিচ্ছেন সেটা হিসেব করেছেন দিদি? যে আপনাদের বাড়ির মেয়ের চাকরি নেই, আপনার বাড়ির ছেলের চাকরি নেই, আপনার বাড়ির মেয়ে হয় বিয়ে দিয়ে তাকে আপনার ঘাট থেকে মাফ করবেন, আমিও মেয়ের মা, নামাতে হচ্ছে, আর ছেলেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে চাকরির জন্য পাঠাতে হচ্ছে। তাই এটা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডারের, যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, অন্য হাতে আপনার কাছ থেকে সব কেড়ে নিচ্ছে, আপনার স্বামী সন্তান ছেলে মেয়ে সব কেড়ে নিচ্ছে, এটা মাথায় রাখবেন। বেশ। আরেকটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই সামাজিক সুরক্ষা মেয়েদের আমরা স্বীকার করি, এটা উচিত দেওয়া, মানে মহিলাদের জন্য তাদেরও সম্মানের হিসেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই যে সাম্মানিক তারা পাচ্ছেন দিদি, এর থেকে অনেক বেশি পাবেন, নিয়মিত পাবেন, আরো অনেক কিছু পাবেন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরো অনেক সম্মান, আরো অনেক সুবিধে আপনারা পাবেন। তাই এইবারে একবারে ক্ষমতায় এনে দেখুন, 5 বছর যদি পছন্দ না হয় আবার আপনাদের পছন্দের রাজনৈতিক দল দিদির কাছে ফিরে যাবেন। না, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রং ডেমোক্রেসির জন্য প্রত্যেক জায়গাতেই কিন্তু পরিবর্তনশীল দরকার হয়। ওকে, আমি পরের যে প্রসঙ্গতে আসবো সেটা হচ্ছে যে মুখ। হ্যাঁ, আমি এই আগের অনুষ্ঠানেই আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের যারা অতিথি ছিলেন তাদেরকে, আগেও বলেছি আমি, যে 11 সালে কিন্তু বামফ্রন্টকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল, তার সংগ্রাম ছিল, আমি আগেও বলেছি। 2026-এ এটা ঠিক কথা, হয়তো মানুষ পরিত্রাণ চাইছে, অনেকে বলছেন এত দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ, মুখ কোথায়, বিকল্প মুখ কোথায়? মানে মুখ মানে কি বলতে কাকে দেখে? যেমন 2011 বামফ্রন্টের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এই ক্ষেত্রে 2026-এ আপনি কি বলছেন সিম্বলেই মানুষ ভোট দেবে? খুব ভালো প্রশ্ন এটা। প্রথম কথা বলি, মুখোশের চাইতে মুখ ভালো। 2011-তে আপনারা যাকে মুখ ভেবেছিলেন সেটা কিন্তু আসলে মুখোশ ছিল। মুখটা হচ্ছে এখন যেটা আমরা দেখছি, হিন্দু নিধন, হিন্দুদের ওপর অত্যাচার, বাড়ির মা বোনদের সুরক্ষা নেই, আমাদের বাড়ির পুরুষ মানুষদের তাদের কোনো কাজ নেই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই, হাহাকার অবস্থা। এটা হচ্ছে মুখ। 2011-য় যেটা মানুষ ভুলক্রমে যেটাকে ভেবেছিলেন মুখ, সেটা ছিল মুখোশ। আর জেতার পরে যিনি প্রধানমন্ত্রী হন, মাফ করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন, মাথার উপর নরেন্দ্র মোদী রয়েছেন। আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না, আশপাশে যে কোনো রাজ্যে যান, ছোট রাজ্য আসামে চলে যান, আসামে সেমিকন্ডাক্টরের কারখানা হচ্ছে শান্তনু, এবং একটা সেমিকন্ডাক্টর কারখানা একটা দেশের মানচিত্রে কতখানি গুরুত্বপূর্ণ, এবং সেটা শুধুমাত্র দেশের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটা আপনি অনুধাবন করতে পারছেন। আমাদের এখানে আমরা তো চাই দেখতে কারখানার গলগল করে ধোঁয়া উঠবে, আমাদের বাড়ির ছেলেরা যাবেন কারখানায়, কারখানার সেই সাইরেন বাজবে, টিফিন নিয়ে যাবেন, মা বোনরা টিফিন বানিয়ে দেবেন, সেই ছবি দেখতে চাই আমরা দেখতে চাই না 28 টাকার পাউচকে আমার বাড়ির বা আমার পাড়ার দাদাটা রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকবেন, বাড়িতে এসে বউ পেটাবেন, আমরা এই ছবি চাই না। তাই প্রতীক চিহ্ন, শুধুমাত্র নাম হি কাফি হ্যায় বলে না, এই মানে একটা ফুল, এই ঘাস ফুলকে তাড়িয়ে পদ্ম ফুলকে আনুন, আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার ভবিষ্যৎ নিশ্চিন্ত করুন। এটা একটু জানি ইলেকশন ক্যাম্পেইন মতো হয়ে গেল, কিন্তু বাস্তব। দুটো প্রশ্ন করবো কেয়াদি। প্রথম প্রশ্ন, বামের ভোট কি আবার রামে? 1, 2, হিন্দু 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 ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, এরকম পোস্টার আপনারাই, তৃণমূল বলছে আপনারা মেরেছেন। খুব সংক্ষেপে এই দুটো রিয়াকশন নেব। প্রথম কথা বলি, ভোট কারোর কেনা সম্পত্তি নয়। যারা বামে ভোট দিতেন তারা বুঝতে পেরেছেন যে বাম হচ্ছে তৃণমূলের বিটিং, ফিশ ফ্রাই খাওয়া সেটিং। তারা এখানে কুস্তি করে দিল্লিতে দোস্তি করে। এই তো কালকেই ছবি দেখেছেন, বাম, তৃণমূল, কংগ্রেস সব একসঙ্গে হাত তুলে, আর কি সুন্দর তাদের ছবি। আমরা এটাও দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, মুম্বাই দেখেছি, পাটনায় দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডি রাজা, সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা ব্যানার্জি। ওটা কি বলে, ওটাকে সেটিং বলে না, আমার জানা নেই অন্তত। আমার জানা, বামেরা বলে আপনাদের সঙ্গে তৃণমূলের সেটিং। ওটা তো বলে ইচ্ছে করে, তৃণমূল শিখিয়ে দেয় বলে।
আপনি চিন্তা করে দেখুন, যেখানে যেখানে বামেরা এই ভোট কেটেছে সেখানে বিজেপি হেরেছে। বিজেপির ভোট কাটুয়া হিসেবে বামেদের ব্যবহার করে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেছিলেন যে আমি লোকজনকে বলবো সিপিএম ভালো পার্টি, বামেরা ভালো, কারণ বিজেপি জানে বিজেপি হচ্ছে সেটিং ছাড়া আপসীন লড়াইটা করছে ময়দানে, সেই কারণে বিজেপিকে এত ভয় এদের। তাই ওই ফিশ ফ্রাই সেটিং এর কথা বাদ দিলাম। ভোট কারোর কেনা সম্পত্তি নয়। যারা আক্ষরিক অর্থে এই রাজ্যে উন্নয়ন করতে পারবে সেটা ভারতীয় জনতা পার্টি। সেটা যারা বাম থেকে বা বাম মনস্ক ছিলেন তারা আমাদের অনেকে আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা বলেন যে হয়তো আমার বাম মনস্ক ভালো লেগেছিল, কিন্তু এখন আমি জানি বাম কিচ্ছু করতে পারবে না এবং পুরোটাই হিপোক্রিটদের দল। ভাবতে পারছেন একজন মাওবাদী মারা গেছে, তার জন্য মোহাম্মদ সেলিম চোখের জল ফেলছেন। ভাবতে পারছেন যে আমার দেশের নিরাপত্তা রক্ষী, আমার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এতদিন ব্যাহত রেখেছিল, কংগ্রেসের নেতাকে কুপিয়ে কুপিয়ে মেরেছিল, তার জন্য কংগ্রেসের রাজ্য সভাপতি কালকে গিয়ে হাত তুলে গৌরনীতাই হয়ে দাঁড়িয়ে রয়েছেন। লজ্জা করে না এদের? মানে যিনি মারা গেছেন ওই ছত্তিশগড়ের কংগ্রেসের নেতা ছিলেন, ৭৬ বার তাকে ছুরি কোপ দিয়ে মেরেছিল এই বাসব রাজুর, যে তাকে এরা এখন শহীদ বলছে। এদের হিপোক্রেসি মানুষ জানবে। আর দ্বিতীয় প্রশ্নটা কি যেন ছিল আপনার? হিন্দু হিন্দু ভাই ভাই, অবশ্যই এই ন্যারেটিভ হিন্দু খতরে মে হ্যায়, এক হ্যায় তো সেফ হ্যায়। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আমরা বারে বারে এই কথাটা বলছি, আমাদের এই মুর্শিদাবাদের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা কোনো বাড়াবাড়ির কথা নয়। হাইকোর্ট বলেছেন, হাইকোর্টের যে কমিটি তারা বলেছে যে তৃণমূলের প্রক্সি কাউন্সিলর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, মা বোনদের জামা আগুনে পুড়িয়ে দিয়েছে যাতে নগ্ন অবস্থা তারা অন্য জামা না পড়তে পারেন। এক বস্ত্রে হিন্দুকে বাড়ি ছেড়ে অন্য জেলায় যেতে হয়েছে। আমরা 47 এই ছবি দেখেছিলাম, আমরা 71 দেখেছি। আমরা পশ্চিমবঙ্গে থেকে, স্বাধীন দেশে থেকে এক জেলা থেকে অন্য জেলায় চলে যেতে হচ্ছে হিন্দুকে প্রাণের ভয়। এটা ভাবতে পেরেছি কখনো? তাই আমরা বলছি হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, তা না হলে বাঁচার কোনো রাস্তা নেই। এই রাজ্যে আমরা দেখেছি মোথাবাড়ি হয়েছে, এই রাজ্যে মুর্শিদাবাদ হয়েছে, এই রাজ্যে কালিয়াগঞ্জ হয়েছে, এই রাজ্যে বাদুড়িয়া হয়েছে, এই রাজ্যে বসিরহাট হয়েছে, এরকম বহু বহু ধুলাগড় হয়েছে, বহু বহু এরকম দাঙ্গা হয়েছে। তাই হিন্দু একতাই একমাত্র ভারতীয় জনতা পার্টির, আমি রাজনীতি ভুলে যাচ্ছি, হিন্দুদের বাঁচার একমাত্র কি বলবো পথ। খুব সংক্ষেপে কেয়া দিই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমবারের জন্য আইপিএল জিতেছে। 18 বছর ইজ আ লং টাইম। সেক্ষেত্রে 2026-এ বিজেপি কি কোনোভাবে কত সিট আপনারা প্ল্যান আউট করছেন? কত সিট বলবো না, আমি তো বললাম আপনাকে আমি টিয়া পাখি নিয়ে বসি না। যারা বসেন তৃণমূলের, যারা এসব বলেন টলেন তারা বলতে পারেন। আমি খালি এটুকু বলতে চাই এবং খুব কনভিকশন নিয়েই বলছি, 2026-এ ভারতীয় জনতা পার্টির জয় জয়কার এবং গেরুয়া আবির খেলা হবে। প্রয়োজন হলে আপনারা ডাকলে আপনার স্টুডিওতে এসে গেরুয়া আবির নিয়ে বসে পড়বো। একদম লাস্টে দর্শকরা অবশ্যই জানতে চাইবেন, অন্য সংবাদ মাধ্যমে হয়তো এই প্রশ্ন আপনাকে সম্মুখীন হতে হয় না, আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি আগেও, আমি যখন স্কুল কলেজে পড়তাম অনেকদিন আগেও, আপনি একজন লিডিং সংবাদ মাধ্যমে ছিলেন অ্যাজ অ্যান অ্যাঙ্কার। সেখান থেকে আজ রাজনীতিতে এবং বিরোধী দলের হয়ে আপনার ফাইটিং স্পিরিট বলুন, আপনি যেভাবে কোনো টপিককে সামনে আনেন, কতটা চেঞ্জেস, কতটা চ্যালেঞ্জিং মনে হয়? ওইখানে মানুষের দুঃখ দুর্দশা ক্যামেরায় দেখতাম, এখন চাক্ষুষ দেখছি। বেশ, ওইখানে ক্যামেরায় দেখার পরে পরিবর্তন এসেছিল 2011-এ, এবার চাক্ষুষ দেখে এই পরিবর্তনটা নিজের চোখে দেখতে চাই, উপলব্ধি করতে চাই। অনেক ধন্যবাদ কেয়াদে, কিন্তু একটা অ্যাসুরেন্স আমার লাগবে, অ্যাসুরেন্স আমাদের অন্য যে অনুষ্ঠান হবে ভোটের আগে, আজকে সবকটা আমি কভার করতে পারলাম না, আরো অনেক সময় বাকি আছে, অনেক দলবদল আছে, জন বার্লা নিয়ে আমি আর ডিসকাস করতে পারলাম। জন বার্লাটা উনি 24-এ সিট পাননি, টিকিট পাননি, সেই জন্য মনে দুঃখ হয়েছে। টিকিট পেলে কোনো দুঃখ হতো না। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল হাত দিতে শুরু করে দিয়েছে। স্ট্রং বেস কোথায় হাত দিয়েছে বলুন তো? মনোজ টিগ্গাই জিতেছে। আপনি আলিপুরদুয়ারে জন বার্লা যদি উনি এতই প্রভাবশালী হতেন তাহলে তো তৃণমূল জিততো জন বার্লাকে টিকিট না দেওয়ার ফলে। আলিপুরদুয়ারের যিনি সাংসদ তার নাম মনোজ টিগ্গা, ভারতীয় জনতা পার্টি। তো উত্তর তো পেয়ে গেছেন। কিচ্ছু হয় না, ভারতীয় জনতা পার্টিতে মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে
এরপর রাঢ়বঙ্গ বুঝেছে দক্ষিণবঙ্গ তৃণমূল বলছে বুঝবে। উত্তরবঙ্গে বিজেপি সাফ হয়ে যাবে। আমি ওরকম এটা- অনেক কিছু শোনা যায়। আমি এটা নিয়ে পরে একটা খেয়ালি পাকাও স্বপ্নে তো অনেক কিছু মানুষ দেখে ভাই। স্বপ্নে যখন দেখে আর একটু ঘি, ওই যদি ঝর্ণা ঘি দেয় ওনাকে একটু ভালো গাওয়া ঘি দিয়ে দিয়ে ভালো করে পোলাওটা বানাতে বলবে। বেশ, অন্য একটা পর্বে কিন্তু আপনাকে আসতে হবে। নিশ্চয়ই কিয়াদি, অনেক আসবো। ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন বিজেপি নেত্রী এবং মুখপাত্র কিয়া ঘোষ আপনাদের সামনে বিভিন্ন টপিক যতগুলো সম্ভব আমাদের এই সময়ের মধ্যে আমরা ডিসকাস করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম তার বিশ্লেষণ। এবং আগামী 2026-এ 18 বছর পর ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে 2026-এ এত দিন পর প্রথমবারের জন্য কি এই তৃণমূলকে আর বিজেপি পাবে? শেষ কথা মানুষ বলবেন, আপনারা বলবেন। আমাদের কাজ আপনাদের সামনে তথ্য তুলে ধরে বিশ্লেষণ করা। অনেক ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।